আধুনিক প্রযুক্তির যুগে মানবজাতি প্রায় সব অজানা ও অতিপ্রাকৃতিক ঘটনার বৈজ্ঞানিক ব্যাখ্যা খুঁজে পেতে সমর্থ হয়েছে, কিন্তু এখনও মাঝে মধ্যে এমন কিছু ঘটনা ঘটে যায় যার যুক্তিযুক্ত ব্যাখ্যা সম্ভব নয়। 90-এর দশকের শেষের দিকে কলকাতার উত্তর শহরতলির এক সাধারণ পাড়ায় তেমন কিছু রহস্যজনক ঘটনা ঘটে যায় যার বৈজ্ঞানিক ব্যাখ্যা আজও পাওয়া যায়নি, কিন্তু ওই এলাকার বাসিন্দাদের মুখে মুখে সেই ঘটনা প্রবাহের এক অদ্ভুত অলৌকিক বিবরণ আজও শোনা যায়। এবার আসা যাক আসল গল্পে। ঘটনার সূত্রপাত সে বছর শীতের শুরুতে। শনিবার সকালবেলা পাড়ার লোকের ঘুম ভাঙে নিতাই মণ্ডলের বাড়ি থেকে আসা এক আর্ত চিৎকারে। আশপাশের বাড়ির লোকজন নিতাই মণ্ডলের বাড়িতে গিয়ে জানতে পারে বছর 60 বিপত্নিক পৌর নিতাই মণ্ডল আকস্মাৎ পরলোক গমন করেছেন। তার পুত্রবধূ রোজকার মতো সেদিনও সকালবেলা তার ঘরে চা দিতে গিয়েছিলেন, কিন্তু সে ঘরে ঢুকে শ্বশুরের নিথর মৃতদেহ দেখে চিৎকার করে জ্ঞান হারিয়ে ফেলে। নিতাইবাবু যথেষ্ট শক্ত সামর্থ্য লোক। তার আকস্মিক মৃত্যুতে সবাই অবাক হলেও আপাত দৃষ্টিতে কেউ সেই মৃত্যুকে সন্দেহের চোখে দেখেনি। পাশের পাড়ার ডাক্তার মল্লিকও এসে মৃতদেহে তেমন কিছু অস্বাভাবিকতা পাননি। শুধুমাত্র নিতাইবাবুর বিস্ফারিত স্থির চোখ জোড়া দেখে ডাক্তার মল্লিক কিছুটা অস্বাভাবিক বোধ করলেও সেটাকে তেমন আমল দেন না, বরং হার্ট ফেলিওরের ফলেই নিতাই মণ্ডলের মৃত্যু হয়েছে বলে জানান। কিন্তু নিতাইবাবুর ঘটনার দিন থেকেই চতুর্দিক থেকে কালো কাকের দল এসে তার বাড়ির ছাদের উপর চক্রাকারে ঘুরতে থাকে এবং কর্কশ তারস্বরে ডাকতে থাকে। এছাড়াও সেই বাড়ির আশেপাশের থেকে চাপা স্পষ্ট ভোটকা গন্ধ আসতে শুরু করে, যেন অদৃশ্য কোনো চরম অশুভ বাতাস বাড়িটাকে ঘিরে রয়েছে। স্বাভাবিকভাবেই পড়শিরা সবাই ঘটনাটি লক্ষ্য করে, কিন্তু এই নিয়ে পাড়ার বাসিন্দাদের প্রায় সকলের মনেই কম বেশি আশঙ্কা ও কৌতূহলের জন্ম হয়। কিন্তু অদ্ভুতভাবে পরের দিন সকাল হতেই সেই বোটকা গন্ধ আর কাক কোনোটাই থাকে না। এভাবে কিছুদিন কেটে যায়, সবাই নিজেদের রোজনামচায় ব্যস্ত হয়ে পড়ে, কিন্তু আবার এক মৃত্যুতে সব কিছু স্তব্ধ হয়ে যায়। দাসবাড়ির চাকর বালুকে তার ঘর থেকে মৃত অবস্থায় পাওয়া যায় এবং মৃত্যুর ধরন সেই নিতাইবাবুর মতন। এই ক্ষেত্রেও মৃতের চোখ বিস্ফারিত এবং খোলা, যেন মরার আগেই নিজের মৃত্যুকে চোখের সামনে এগিয়ে আসতে দেখেছিল। মধ্য 40-এর সুস্থ সবল বালুর মৃত্যুতে দাসবাড়ির লোকজনের মনে যথেষ্ট উদ্বেগ ও ভয়ের সঞ্চার হয়। আর সেই ভয়ের আগুনে ঘি পড়ে যখন তারা লক্ষ্য করলেন তাদের ছাদের উপর কাকের ঝাঁক চক্রাকারে ঘুরছে, আর অজানা এক কটু গন্ধে সারা বাড়ি ভরে গেছে। পাড়াপড়শিরাও দাসবাড়ির উপর কাকের ঝাঁক লক্ষ্য করে দাসবাড়ির সামনে ভিড় জমায়। একই ধরনের দুটো অদ্ভুত মৃত্যু ও তারপর ভেসে ওঠা কুলক্ষণের জেরে এলাকার বাসিন্দারা যথেষ্ট ঘাবড়ে গেলেন। দাসবাড়ির সামনের মোড়ে কিছু বাসিন্দা জমাট হয়ে এই অলৌকিক ঘটনার কারণ নিয়ে আলোচনা করছিলেন। ঠিক সেই সময় ভিড়ের মধ্যে থেকে হঠাৎ এক মাঝারি উচ্চতার শীর্ণ চেহারার ব্যক্তি বলে উঠলেন তিনি কাল ভোর রাতে দাসবাড়ির ছাদে অত্যন্ত লম্বা অথচ শীর্ণ কালো নারীর ছায়ামূর্তি দেখেছেন। যে ব্যক্তি কথাটা বললেন তার নাম ভজন পাগল।
ধুলো ময়লা মাখা জামা প্যান্ট পরা লোকটার কোটরে ঢুকে যাওয়া চোখের দৃষ্টি দেখলেই বোঝা যায় তার মাথা ঠিক নেই। ভজনের মস্তিষ্কের গোলযোগ থাকার কারণে স্বাভাবিকভাবেই ভজন পাগলের কথায় কেউ খুব একটা আমল দিল না। কিন্তু পরপর দুটো জলজান্ত মানুষের মৃত্যুর কারণে সবার মনে একটা অচেনা ভয় আর আতঙ্ক জাঁকিয়ে বসে। আর সেই ভয়ের প্রতিফলন এলাকার বাসিন্দাদের জীবনযাত্রায় স্পষ্ট হয়ে পড়ে। এরপর থেকে খুব বেশি রাতে কেউ বাইরে বের হয় না। সারাদিন পাড়ার পরিবেশ থমথমে হয়ে থাকে। ঘুমানোর আগে সবাই যে যার বাড়িতে নিয়মিত গঙ্গাজল ছিটিয়ে ঘুমোতে যায়। তখনও পর্যন্ত কেউ জানত না সমগ্র পাড়ার উপর কোন চরম বিপদ ঘনীভূত হয়ে রয়েছে। এরপর 2 সপ্তাহ কেটে যায়, কিন্তু কোনো অলৌকিক বা অস্বাভাবিক ঘটনা ঘটে না। তাই স্বাভাবিকভাবেই পাড়ার অধিবাসীরা সবাই যে যার জীবনে ব্যস্ত হয়ে যায়। এর মধ্যে আবার সুকান্ত ভৌমিকের ছেলে রাজুর বিয়ের উপলক্ষে সারা পাড়ায় উৎসবের আমেজ ফুটে ওঠে। সন্ধ্যাবেলা বাস ভর্তি বরযাত্রী বিয়েবাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। সুকান্তবাবুর ছেলের বৌভাতের জন্য ঈর্ষণীয় ব্যয় করে পাড়ার মাঠেই জাঁকজমকপূর্ণ প্যান্ডেল করেন। বিয়ের পরদিন সন্ধ্যাবেলায় রাজুর নববিবাহিতা স্ত্রীকে নিয়ে পাড়ায় আসতেই তার গাড়ির চারপাশে পাড়ার উৎসাহী মহিলা ও বাচ্চাদের ভিড় জমে যায়। ব্যান্ড পার্টি ও আতশবাজির আওয়াজে সারা পাড়া মুখরিত হয়ে ওঠে। নতুন বউ নামক ভিন্নগ্রহী প্রাণীটির দর্শন করে ধীরে ধীরে সবাই যে যার বাড়িতে ফিরে যায়। সকালবেলা হইচই আর মেয়েলি কান্নার আওয়াজে সবার ঘুম ভাঙে। সবাই যে যার বাড়ি থেকে বেরোতেই দেখে ভৌমিক বাড়ির উপরে এক ঝাঁক কাক চক্রাকারে ঘুরছে আর অনবরত তারস্বরে কর্কশ কণ্ঠে কা কা শব্দ করে চলেছে। ভৌমিক বাড়ির বাইরে বেশ কয়েকজনের ভিড়, আর সেই বাড়ি থেকেই হৃদয় বিদারক আকুলি বিকুলি কান্নার আওয়াজ ভেসে আসছে। কাল গভীর রাত পর্যন্ত রাজু তার বন্ধুদের সাথে মজা করে নিজের ঘরে ঘুমোতে যায়। সকালে কাজের লোক রাজুর ঘর ঝাড় দেবে বলে অনেকবার ডেকেও রাজুর সাড়া পায় না। রাজুর সাড়া না পেয়ে সে বাড়ির বাকি লোকেদের ডাকে। সবার ডাকাডাকির পরেও সাড়া পাওয়া যায় না। একরকম বাধ্য হয়ে দরজা ভেঙে ঘরে ঢুকতেই আতঙ্কিত হয়ে দেখে রাজুর নিথর দেহ খাটের উপর পড়ে আছে। শুধু রাজুর বিস্ফারিত চোখ দুটি যেন এখনও তার অন্তিম মুহূর্তের বীভৎসতা বর্ণনা করে চলেছে। আর সারা বাড়ি ঘিরে রেখেছে সেই ক্ষীণ ভোটকা গন্ধ। এই ঘটনার পরে যথার্থ কারণেই সারা পাড়ার লোক শঙ্কিত হয়ে পড়ল। অনেক বাড়ির ভাড়াটেরা ভাড়া ছেড়ে অন্য পাড়ায় উঠে যেতে শুরু করল। পরদিন থেকেই কিভাবে এই অদৃশ্য মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়া যায় তা নিয়ে পাড়ার ক্লাবে আলোচনা সভা বসল। ভিন্নজন ভিন্ন প্রস্তাব দিল। কেউ বলল হোমযজ্ঞের কথা, কেউ পুজোর প্রস্তাব দিল। মন্তব্যকারীদের মধ্যে থেকে হঠাৎ করে বৃদ্ধ শম্ভুনাথ বিশ্বাস বলে উঠল, নগেনকে একবার খবর দিলে হয় না? সভায় উপস্থিত সবাই ঘুরে শম্ভুনাথের দিকে জিজ্ঞাসা ভরা নজরে তাকালো। সবার চোখে একটাই জিজ্ঞাসা, নগেন নগেন কি আসবে এই পাড়ায়? নগেন মানে বিখ্যাত নগেন তান্ত্রিক। এখন তার অনেক নামডাক হয়েছে, কিন্তু বহু বছর আগে নগেন যখন এই পাড়ায় থাকত তখন তার তান্ত্রিক আচার উপাচারের ভয় পেয়ে পাড়ার মানুষজন একাট্টা হয়ে নগেনকে পাড়া ছাড়তে বাধ্য করে। সে পাড়া ছেড়ে চলে যাওয়ার পর বহুদিন তার কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। কিন্তু কয়েক বছর আগে
সে কলকাতায় ফিরে এসে জ্যোতিষচর্চা শুরু করে ও অল্প সময়ের মধ্যে যথেষ্ট বসার জমিয়ে নেয়। লোকের মুখে শোনা যায় নগেন নাকি বহু বছর পুরুলিয়ার প্রত্যন্ত অঞ্চলে কঠিন সাধনা করে তন্ত্র সাধনার প্রধান দুই দিক আগম ও নিগমতন্ত্রে সিদ্ধি লাভ করেছে। অতঃপর সিদ্ধান্ত নেওয়া হয় যেভাবেই হোক নগেনকে পাড়ায় ফেরার জন্য রাজি করতেই হবে। পরদিন সকালেই নগেনের ছোটবেলার বন্ধু অবিনাশ আর পাড়ার ক্লাবের সভাপতি নিখিলেশবাবু নগেনকে রাজি করাবার লক্ষ্যে তার ডেরার ঠিকানা নিয়ে বেরিয়ে পড়লেন। কসবার এক ভাড়া বাড়িতে থাকে নগেন। যথেষ্ট পুরনো বাড়িতে ঢুকে প্রথমেই নাকে আসবে ধুনির গন্ধ। বাড়িতে ঢুকেই বাদিকের ঘরে তার চেম্বার। এখানেই নগেন আর ভেতরের ঘরে ছিন্নমস্তার মূর্তি প্রতিষ্ঠা করা। তার সামনেই নগেনের আসন, আর আসনের সামনেই যজ্ঞের ধুনি জ্বালানোর জায়গা। তার সামনেই বসেছিলেন ধ্যানমগ্ন নগেন। অবিনাশ আর নিখিলেশবাবু দরজার বাইরে দাঁড়িয়ে ইতস্তত করছিলেন। ঠিক সেই সময় নগেন ধ্যানরত অবস্থাতেই বলে উঠলেন, ভিতরে আয় অবিনাশ, আসুন নিখিলেশদা।